হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরাবুল রহমান। ওয়েলকাম টু TWS একাডেমি। শুভ সকাল সকলকে। ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের 11 নম্বর ক্লাস। আমরা যে ছন্দে পড়াশোনা করছিলাম সেই ছন্দে কিন্তু আমরা কন্টিনিউ করব। আজকের আমাদের প্রশ্ন কি কি আছে সেটা অবশ্যই দেখে নেব। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সমস্ত স্টুডেন্ট আমাদের সাথে যারা প্রতিদিন ক্লাস দেখো সকলকে বলবো অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনাটা কন্টিনিউ করে যাও। অবশ্যই কিন্তু প্রিপারেশনে ঘাটতি রাখলে হবে না। আমি তোমাদের জন্য সকালবেলাতে এই ক্লাসটা, আমার যতই কিন্তু কষ্ট হোক, আমি কিন্তু এই ক্লাসটা তবুও কিন্তু করে ছাড়ি। সো প্রতিদিনের ক্লাসটা অবশ্যই সকলে লাইভে দেখার চেষ্টা করবে। চলো শুরু করি তাহলে আজকের ক্লাস। আজকের আমাদের প্রথম প্রশ্ন কি আছে সেটা দেখবো অবশ্যই কমেন্টে। 7টার সময় আমাদের কিন্তু এই ক্লাসটা হয়ে থাকে সকালবেলাতে। চলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিতরে ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন, দ্য জাঙ্গল বুকের লেখক কে? খুবই ইম্পর্টেন্ট এটা। দ্য জাঙ্গল বুক বলে এই শীর্ষক গ্রন্থটি কে লিখেছিলেন? ফার্স্ট প্রশ্নের উত্তর কি হবে? দ্য জাঙ্গল বুকের লেখককে আমরা যদি দেখি, দ্য জাঙ্গল বুক লিখেছিলেন রুডইয়ার্ড কিপলিং। তার লেখা কিন্তু গ্রন্থ এটা, রুডইয়ার্ড কিপলিং এর লেখা গ্রন্থ। চলো কিছু কমিক বই বা কিছু গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল বই সম্পর্কে দেখে রাখি, যেগুলো লেখক বা লেখিকা কে, সেগুলো থেকে প্রশ্ন কিন্তু অনেক সময় দেয় পরীক্ষাতে। যেমন টিনটিন বলে একটা কমিক চরিত্র, এটা জর্জ রেমি ইনি কিন্তু সৃষ্টি করেছিলেন বা তার লেখা টিনটিন। ব্যাটম্যান বিল ফিঙ্গার এবং বব ক্যান। এছাড়া স্পাইডারম্যানের লেখক বা স্পাইডারম্যানের সৃষ্টিকর্তা হচ্ছে স্ট্যান লি। এইগুলো হচ্ছে কিছু বই, এগুলো লেখক কারা আমি সেগুলো লিখে দিলাম। এছাড়া আরেকটা থেকে খুবই কিন্তু বেশি প্রশ্ন এসে থাকে, সেটা কি জানো? সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমাদের এখান থেকে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে। আমাদের এই রিলেটেড প্রশ্ন আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। সেটা হচ্ছে হ্যারি পটার সিরিজের লেখককে? হ্যারি পটারের লেখিকাকে? হ্যারি পটারের লেখিকা হচ্ছে J.K. রাউলিং। ইনি হচ্ছেন হ্যারি পটার সিরিজের লেখা। J.K. রাউলিং হচ্ছে হ্যারি পটার সিরিজের লেখক, এটা কিন্তু সকলে লিখে রাখবে। চলো এর পরের প্রশ্ন আমরা দেখি। পশ্চিমবঙ্গের কোন জেলাটি ওড়িশা এবং ঝাড়খণ্ড উভয়ের সাথে সীমানা শেয়ার করে? পশ্চিমবঙ্গের, আমাদের যে পশ্চিমবঙ্গ আছে, আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপটা অনেকটা এরকম প্রকৃতির ম্যাপ, আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপটা। সো পশ্চিমবঙ্গ, এই যে পশ্চিমবঙ্গ আছে আমাদের পশ্চিমবঙ্গের, যদি দেখা যায় পশ্চিমবঙ্গের কিন্তু কিছু, এক মিনিট, চলো এটা মনে করো পশ্চিমবঙ্গের একটা ম্যাপ। পশ্চিমবঙ্গে 23টি জেলা আছে, 23টি জেলা আছে আমাদের পশ্চিমবঙ্গে। এবং এই পশ্চিমবঙ্গের কিন্তু আশেপাশে ভারতের কয়েকটা প্রতিবেশী রাজ্য আছে। যেমন বিহার রাজ্য আছে পশ্চিমবঙ্গের পাশে, বিহার আছে। ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ড আছে। ওড়িশা আছে, ওড়িশা আছে। সিকিম আছে উপরের দিকে, সিকিম রাজ্য আছে। এবং পূর্ব দিকে আছে অসম রাজ্য। তো এই যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের 5টি কিন্তু প্রতিবেশী রাজ্য আছে। তার ভিতরে ওড়িশা এবং ঝাড়খণ্ড উভয়ের সাথেই সীমানা শেয়ার করে কোন রাজ্যটি এখানে? এই রাজ্যটি হচ্ছে, মাফ করবে, কোন জেলাটি? সেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা। এটা একটা নবগঠিত জেলা। এটা 2017 সালে গঠন হয়, 17 সালে গঠিত হয়েছিল এই জেলাটা। খুবই ইম্পর্টেন্ট, কোন জেলা থেকে এটা গঠিত হয়েছিল জানো? পশ্চিম মেদিনীপুর বলে পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, সেই পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে কিন্তু ঝাড়গ্রামের জন্ম হয়েছে। চলো পরের প্রশ্ন আমাদের কি বলা হচ্ছে দেখে ফেলি। নেক্সট হচ্ছে জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডটি কবে ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের জন্য কে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? তো নাইটহুড একটা প্রেস্টিজিয়াস উপাধি, যেটা ব্রিটিশরা কিন্তু প্রদান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি জালিয়ানওয়ালাবাগের বিখ্যাত হত্যাকাণ্ডের প্রতিবাদে এটা ত্যাগ করেছিলেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল জানো? এই হত্যাকাণ্ডটা হয়, এই হত্যাকাণ্ডটি কবে হয়েছিল মনে রাখবে? এটা হয়েছিল 13ই এপ্রিল, 13ই এপ্রিল
1919 সালের 13 এপ্রিল এই জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল। প্রশ্ন দেয় কিন্তু কবে এটা সংগঠিত হয়েছিল, এটার প্রতিবাদেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 4, কে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা শুরু করেছিলেন? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে শুরু করেছিলেন? যারা ক্লাসে যুক্ত হয়েছে এখনো লাইক না করলে অবশ্যই লাইক করে ফেলো দ্রুত। আমরা কিন্তু প্রতিদিন এরকম ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো, দুর্দান্ত ক্লাস তোমাদের জন্য, খুবই কিন্তু কাজে আসবে এই ক্লাসগুলো, ভালো করে সকলে দেখতে থাকবে। সো পরের প্রশ্ন কি, ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে শুরু করেছিলেন? যদি দেখা হয় ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা শুরু করেছিলেন শেরশাহ। আচ্ছা, এখানে যে শেরশাহ, ইনি অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে, ইনি কিন্তু শুধু ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থাটাই শুরু করেননি। শেরশাহের সময়ে আমরা যদি দেখি খুবই গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে কিছু ব্যবস্থা প্রচলিত হয়েছিল। যেমন শেরশাহের সময়ে খুবই ইম্পর্টেন্ট কবুলিয়াত ও পাট্টা প্রথা চালু হয়। কবুলিয়াত ও পাট্টা প্রথা চালু হয়। আচ্ছা, টাকার মুদ্রা চালু হয়। টাকার মুদ্রা চালু হয়েছিল কার সময়ে? রুপিয়া নামক এক ধরনের টাকার মুদ্রা কিন্তু তিনি চালু করেছিলেন এই শেরশাহ। শেরশাহের একটা রিয়েল নেম আছে, প্রকৃত নাম। তার প্রকৃত নাম কি জানো? প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। তার প্রকৃত নাম কি ছিল? ফরিদ খাঁ ছিল শেরশাহের প্রকৃত নাম বা রিয়েল নেম। খুবই ইম্পর্টেন্ট এটা। এর পরের প্রশ্ন আমাদের প্রশ্ন নাম্বার 5, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হিমালয় পর্বতমালা কোথায় আছে? একদমই যদি আমরা দেখি ভারতের উত্তর দিক জুড়ে কিন্তু বিস্তৃত আছে এই হিমালয় পর্বতমালা। সেই যে হিমালয় পর্বতমালা আছে ভারতের উত্তরে, এই হিমালয় পর্বতমালা সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। কিন্তু সেটা ভারতে নেই, সেটা নেপালে অবস্থিত আছে। কিন্তু ভারতে হিমালয়ের সবচেয়ে হাইয়েস্ট পিক কোনটি? এটা হচ্ছে কিন্তু অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ বিশ্বের, মনে রাখতে হবে, বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। ওকে, বিশ্বের সব থেকে উঁচু শিখর কোনটি? ফার্স্টে আছে মাউন্ট এভারেস্ট, হিমালয়েই আছে। তারপরে কারাকোরাম পর্বতে অবস্থিত K2, সেটা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এবং ভারতে অবস্থিত এই যে কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু বিশ্বের আমরা যদি দেখি তৃতীয় উচ্চতম শিখর হিসাবে পরিচিত। আচ্ছা, এবারে সকলে কমেন্ট করে একটু জানাও, এই কাঞ্চনজঙ্ঘাটা আছে কোন রাজ্যে? কোন রাজ্যে আছে কাঞ্চনজঙ্ঘা শিখরটি? কোন রাজ্যে আছে? আমরা বলবো সিকিম রাজ্যে। ভারতের একটা অঙ্গরাজ্য না সিকিম, পশ্চিমবঙ্গের প্রতিবেশী একটা রাজ্য, তার সঙ্গে সেই সিকিম রাজ্যে আমরা কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা লেখা আছে ওখানে, এই শিখরটি আমরা দেখতে পাই। এটা হিমালয়ের কিন্তু একটা অংশ। এর পরের প্রশ্ন হচ্ছে, কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়? সহজেই সূর্যের আলোয় কোন ভিটামিনের উপস্থিতি আমরা দেখতে পাই? ফার্স্ট অফ অল সকলে এটার উত্তর করে ফেলো। কোন ভিটামিন আমরা সূর্যের আলোয় পেয়ে থাকি? সূর্যের আলোয় সাধারণত ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডিটাকে আমরা কি বলে থাকি সাধারণত? ক্যালসিফেরল। ক্যালসিফেরল বা ভিটামিন ডি, এটা কিন্তু আমরা সাধারণত কোথায় পেয়ে থাকি? সূর্যের আলোতে এটা পাওয়া যায়। এরপরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 7, পৃথিবীতে মোট মহাসমুদ্রের সংখ্যা কতগুলি? পৃথিবীতে মোট মহাসমুদ্র কতগুলি আছে? কোশ্চেন নাম্বার 7, পৃথিবীতে মহাসমুদ্রের সংখ্যা কতগুলি আছে? 5টি মহাসমুদ্র আছে পৃথিবীতে। ইজি একটা প্রশ্ন। 5টি মহাসমুদ্র আমরা দেখতে পাই, কি কি একটু দেখে নেওয়া যাক। অ্যাট ফার্স্ট প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে বৃহত্তম, সব থেকে বড় কিন্তু মহাসাগর, এবং তার সঙ্গে কিন্তু এটা গভীরতম। পৃথিবীর
গভীরতম এবং বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিক মহাসাগর বা এটাকে আমরা কুমেরু মহাসাগর অনেক সময় বলে থাকি, কুমেরু মহাসাগর বলা হয়, দক্ষিণ মেরু অঞ্চলে আছে। আর আর্কটিক মহাসাগর বা সুমেরু মহাসাগর যেটা উত্তর মেরুতে আছে, উত্তর মেরুতে আছে আর্কটিক মহাসাগর, দক্ষিণ মেরুতে আন্টার্কটিকা মহাসাগর বা আন্টার্কটিক মহাসাগর। এটা হচ্ছে পৃথিবীতে 5টি মহাসাগর। এটা তো খুবই সহজ। এবারে চলো পৃথিবীতে মহাদেশ কতগুলি, এগুলো হচ্ছে মহাদেশ। পৃথিবীতে মহাদেশ আছে কতগুলি? পৃথিবীতে মহাদেশ আছে এখনো পর্যন্ত 7টি মহাদেশ আছে। 7টির ভিতরে 6টি বসবাসের উপযোগী, একটা কিন্তু বসবাসের অনুপযোগী, সেটা হচ্ছে আন্টার্কটিকা। এর ভিতরে এশিয়া হচ্ছে কি? এশিয়া হচ্ছে বৃহত্তম, এশিয়া কি বৃহত্তম মহাদেশ। এরপরে আফ্রিকা, সব থেকে বেশি কান্ট্রি কিন্তু আফ্রিকাতে আছে। এরপরে ইউরোপ মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া এবং আন্টার্কটিকা মহাদেশ। এই 7টি হচ্ছে বিশ্বের মহাদেশ। ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি? ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল কে? তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম, কিন্তু তিনি বিহারের ছিলেন। রাজেন্দ্র প্রসাদের বাড়ি কোথায় ছিল? বিহারে, তার জন্ম কিন্তু বিহারে। এখানে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি হচ্ছে 13তম রাষ্ট্রপতি ছিল, 13তম রাষ্ট্রপতি আমাদের ভারতের। ওকে, আচ্ছা, তার সঙ্গে প্রণব মুখার্জি থেকে আরেকটা জিনিস মনে রাখবে, ইনি কিন্তু 2019 সালে ভারত সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান, নাম তার ভারত রত্ন, সেই ভারত রত্ন পেয়েছিলেন। প্রণব মুখার্জি কিন্তু ভারত রত্ন পেয়েছিলেন 2019-এ। নেক্সট প্রশ্ন, কাথিয়াবাড় উপকূল কোন রাজ্যে অবস্থিত? ভারতে যদি দেখা যায়, ভারতে কিন্তু 9টি উপকূলীয় রাজ্য আছে। কতগুলি? 9টি উপকূলীয় রাজ্য আছে। ভারতে কতগুলি উপকূলীয় রাজ্য আছে? 9টি উপকূলীয় রাজ্য আছে। কি কি? গুজরাট রাজ্য, যার কোস্টলাইন সব থেকে দীর্ঘতম কোস্টলাইন আছে গুজরাটে। আচ্ছা, গুজরাটের পরে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এখান থেকে তেলেঙ্গানা বলে একটা রাজ্য আছে, এখানে এটা ভাগ করা নেই। আচ্ছা, আর হচ্ছে কি, আর ওড়িশা এবং আরেকটু হচ্ছে পশ্চিমবঙ্গ। এগুলি কিন্তু আমাদের ভারতের কোস্ট লাইনে অবস্থিত কিছু রাজ্য। আচ্ছা, এখান থেকে দেখো সকলে খুবই ইম্পর্টেন্টলি, এই যে গুজরাট রাজ্য, গুজরাটের যে উপকূল, এটাকে আমরা কাথিয়াবাড় উপকূল বলি। এই উপকূলটাকে কিন্তু কাথিয়াবাড় উপকূল বলে, এই উপকূলটাকে। আর গুজরাটের আরেকটা উপকূল আছে, এই যে রিজনটা আছে, এই রিজনটাকে আমরা সাধারণত কচ্ছ উপকূল বলি। এই যে রিজনটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কচ্ছ উপকূল। আর এটা হচ্ছে কাথিয়াবাড় উপকূল। ওকে, চলো এরপরে দেখে ফেলি আমরা নেক্সট প্রশ্ন। নেক্সট, টিডব্লিউএস একাডেমি সম্পর্কে একটু অ্যানাউন্সমেন্ট। টিডব্লিউএস একাডেমিতে যে ব্যাচগুলো চলছে, এখানে তোমরা ভর্তি হয়ে আমাদের কাছ থেকে চাকরির সেরা প্রিপারেশন নিতে পারবে। তার জন্য টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়ে সকলে অ্যাডমিশন নাও। বেস্ট চাকরি প্রিপারেশনের জন্য টিডব্লিউএস একাডেমি সবসময়ই সেরা। চলো এর পরের প্রশ্ন কি? স্টোন ক্যান্সারের জন্য দায়ী কি? স্টোন ক্যান্সার আবার কি? শ্বেত পাথরের মতো যে পাথরগুলো হয়ে থাকে, এগুলোর উপরে কালো কালো ছোপ পড়া বা দাগ হয়ে যাওয়া, দূষণের কারণে দাগ হয়ে যাওয়া, এটাকে স্টোন ক্যান্সার বলা হয়। বিভিন্ন মনুমেন্ট যেগুলো আছে সেগুলোর উপরেই স্টোন ক্যান্সার কিন্তু বিভিন্ন দূষণের কারণে হয়ে থাকে। তো স্টোন ক্যান্সারের জন্য দায়ী কি? সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড বৃষ্টি, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড? কি স্টোন ক্যান্সারের জন্য দায়ী? অ্যাসিড বৃষ্টি হচ্ছে স্টোন ক্যান্সারের জন্য দায়ী। ওকে, আচ্ছা, অ্যাসিড বৃষ্টি কি? যে বৃষ্টির পিএইচ মান 7-এর কম হলেই আমরা বলবো কি সেটা হচ্ছে
অ্যাসিড বৃষ্টি। 7-এর কম পিএইচ মান আছে এমন বৃষ্টিপাতকে আমরা বলবো অ্যাসিড বৃষ্টি। তো এখানে অ্যাসিড বৃষ্টি এটার জন্য কিন্তু স্টোন ক্যান্সার হয়। অ্যাসিড বৃষ্টিতে কি কি থাকে জানো? এতে নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড থাকে। অ্যাসিড বৃষ্টিতে কি কি থাকে? নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 ও SO2, এই যে বিষাক্ত গ্যাসগুলো এগুলো কিন্তু থাকে কিসে? এগুলো কিন্তু থাকে কিসে? এগুলো কিন্তু থাকে অ্যাসিড বৃষ্টিতে, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 SO2। চলো এর পরের প্রশ্ন, রক্তে আরবিসি বেড়ে গেলে কোন রোগ হয়? রক্তে যদি রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এটা যদি বেড়ে যায় রক্তে, তাহলে লোহিত রক্তকণিকা বেড়ে গেলে কোন রোগ হয়ে থাকে? অ্যানিমিয়া? একদমই না। অ্যানিমিয়া কেন হয়? এটা Fe বা লোহার অভাবে কিন্তু হয়ে থাকে। রক্তে যদি Fe বা আয়রনের অভাব হয়ে থাকে, লোহার খনিজের অভাব হয়ে থাকে, তাহলে কিন্তু অ্যানিমিয়া রোগ হয়। এটাকে আমরা রক্তাল্পতা বলে থাকি, রক্ত শূন্যতা। এরপরে হিমোফিলিয়া, এটা একটা বংশগত রোগ, বংশগত রোগ এটা এক ধরনের, এটা তোমার হচ্ছে ক্রোমোজোম বাহিত রোগ। আচ্ছা, এখানের আরবিসির সংখ্যা বেড়ে গেলে যে রোগটা হয় সেটা হচ্ছে পলিসাইথেমিয়া নামক এই রোগটা কিন্তু রক্তে আরবিসির পরিমাণ বেড়ে গেলে হয়ে থাকে, পলিসাইথেমিয়া। আর লিউকোমিয়া এটা শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে হয়। শ্বেত রক্তকণিকা, রক্তকণিকা বেড়ে গেলে এই রোগটা হয়। এই রোগটা কি কারণে হয়? শ্বেত রক্তকণিকা, রক্তে যদি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু এই লিউকোমিয়া রোগটা দেখা যায়। এরপরে হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্ন, কত সালে বলা হচ্ছে সিবিএসই বোর্ড, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ভারতীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড, এটা গঠিত হয়েছিল কত সালে? ভারতের মাধ্যমিক শিক্ষা বোর্ড কত সালে গঠিত হয়েছিল? বেসিক প্রশ্ন, সঠিক উত্তর হবে এখানে 1962 সালে ভারতের মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের মধ্যে কোন রাজ্যে ম্যাগনেসাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ভারতের সব থেকে বেশি কোন রাজ্যটা ম্যাগনেসাইট উৎপাদন করে থাকে? বলো, ম্যাগনেসাইট উৎপাদনে প্রথম কোন রাজ্য? সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্য, সব থেকে বেশি পরিমাণে ম্যাগনেসাইট উৎপাদন করে থাকে। আজকের হোমওয়ার্ক থাকবে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি, ভারতের সব থেকে লার্জেস্ট স্টেট কোনটি, এটা আজকের হোমওয়ার্ক দেওয়া থাকবে, সকলে কমেন্টে এটার উত্তর জানিয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স কমিশন যেটা, বা এটাকে আমরা বাংলায় কি বলবো? অর্থ কমিশন। এটাকে কি বলা হয়? অর্থ কমিশন। সেই অর্থ কমিশনটা আসলে কি ধরনের সংস্থা? বল, অর্থ কমিশন কি ধরনের সংস্থা? নির্বাহী সংস্থা, অসাংবিধানিক সংস্থা, আইনগত সংস্থা নাকি সাংবিধানিক সংস্থা? এটা জানতে চেয়েছে। চোদ্দ নম্বর প্রশ্ন আমাদের, অর্থ কমিশন আসলে কি? অর্থ কমিশন হচ্ছে এক ধরনের কিন্তু সাংবিধানিক সংস্থা। এটা আমাদের সংবিধানে আছে, তাই না? সংবিধানের কোথায় আছে? ধারা 280-তে কিন্তু আমরা পাবো এই সাংবিধানিক সংস্থাটার বিধান। ফাইন্যান্স কমিশন কোথায় গঠনের কথা বলা হয়েছে? 280 নং ধারাতে ফাইন্যান্স কমিশন গঠনের কথা কিন্তু আমরা পেয়ে থাকি। কোন শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি সংখ্যায় থাকে? সবচেয়ে বেশি সংখ্যায় কোন শ্বেত রক্তকণিকা থাকে? একটু আগেই বললাম শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা এর কাজ কি জানো? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা।
বা ইমিউন সিস্টেম কিন্তু বৃদ্ধি করা, আমাদের শরীরে রোগ প্রতিরোধ করাটা কিন্তু শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। তো রোগ প্রতিরোধ করা হচ্ছে এর কাজ। আচ্ছা, এবারে দেখো এই শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি সংখ্যায় কোথায় থাকে, বা মাফ করবে, শ্বেত রক্তকণিকা বিভিন্ন প্রকৃতির হয়। আমরা এখনো পর্যন্ত 5 প্রকারের কিন্তু 5 প্রকার হোয়াইট ব্লাড সেল আমরা দেখেছি, যার ভিতরে সব থেকে বেশি পরিমাণে যে ব্লাড সেলটা হোয়াইট ব্লাড সেল থাকে সেটা হচ্ছে নিউট্রোফিল নামক এই ব্লাড সেলটা সব থেকে বেশি পরিমাণে কিন্তু থাকে। আর দেখো আর 5 প্রকারের শ্বেত রক্তকণিকা কি কি? 5 প্রকারের শ্বেত রক্তকণিকা হচ্ছে নিউট্রোফিল সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে, ম্যাক্সিমাম পরিমাণে থাকে, বেসোফিল এর পরে, তারপরে হচ্ছে ইওসিনোফিলস এবং মোনোসাইট আর লিম্ফোসাইট, এগুলো হচ্ছে 5 প্রকারের শ্বেত রক্তকণিকা, খুবই ইম্পর্টেন্ট এগুলোই। মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে কে? এদের ভিতরে কোন সংস্থাটা মুদ্রা বা কারেন্সি সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে? কোশ্চেন নাম্বার 16। ফার্স্ট অফ অল কোনটি উত্তর হবে এখানে? মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে কারা? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, এরা কিন্তু ভারতের মুদ্রা কারেন্সি ছাপিয়ে থাকে, মুদ্রা কন্ট্রোল, মুদ্রা নীতি প্রণয়ন করে থাকে, এবং মুদ্রা যে সরবরাহ নীতি নিয়ন্ত্রণ সেটা কিন্তু করে কারা? আরবিআই করে থাকে। এট ফার্স্ট নেক্সট আমাদের কোশ্চেন, গাছের জীবন চক্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? একটা গাছের যদি আমরা জীবন চক্র দেখি, গাছের জীবন চক্রে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? পাতা, ফুল, মূল, ফল, নাকি কোনোটাই নয়? এখানে একটা গাছের জীবন চক্র যদি আমরা দেখি, একটা গাছের জীবন চক্র কেমন হয়? একটা গাছ আছে, সেই গাছটা ধরো ফুল দিল, সেই গাছটা ধরো একটা ফুল দিল, ফুল থেকে হলো ফল, ফল থেকে তৈরি হলো বীজ, ফল থেকে তৈরি হলো বীজ, বীজ থেকে হলো চারা গাছ, চারা গাছ, এবং সেই চারা গাছ থেকে কিন্তু আবার একটা বৃদ্ধ বা একটা কিন্তু ম্যাচিওর ট্রি কিন্তু প্লান্ট বা একটা ম্যাচিওর কিন্তু প্লান্ট তৈরি হয়ে থাকে। সেখান থেকে ম্যাচিওর প্লান্টটা আবার ফুল দেবে, আবার ফল দেবে, আবার বীজ দেবে, আবার চারা গাছ হবে, আবার গাছ হবে, এইভাবে কিন্তু এই জীবন চক্রটা চলতে থাকবে আমরা যদি দেখি। তো এই যে জীবন চক্রটা চলছে গাছের, এই জীবন চক্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সেটা হচ্ছে ফুল কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এখানকার মধ্যে, ফুল সব থেকে গুরুত্বপূর্ণ গাছের। আচ্ছা, ফলও কিন্তু এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়ার কথা, এটাও কিন্তু অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ এখানকার মধ্যে, ফলটাও কিন্তু অ্যান্সার হবে। তোমরা এখানে দুটোই অ্যান্সার করে রাখো, ফলটাও খুবই ইম্পর্টেন্ট, ফল না হলে বীজ হবে কিভাবে, তাই তো? তো ফলটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সো এটা লিখে ফেলো, ফলও ইম্পর্টেন্ট, ফুলও কিন্তু ইম্পর্টেন্ট এখানকার মধ্যে। এখানে আমার একটা অন্য অপশন দেওয়া উচিত ছিল, ফলের জায়গায় আমরা এখানে একটা অপশন দিই তোমার হচ্ছে গাছের ডাল, গাছের ডাল। তো এখানে ডাল, ফুল, ফল, মূলের ভিতরে তো আমরা যদি দেখি মূলটা, ফুলটা এখানে সঠিক উত্তর হবে, একটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ গাছের জীবন চক্রের। নেক্সট হচ্ছে, কোন উপাদানের ঘাটতির ফলে দাঁতে গর্ত বা দাঁতে ক্ষয় সৃষ্টি হয়ে থাকে? কোন উপাদানের অভাবে দাঁতে ক্ষয় সৃষ্টি হয়? লেড, ফ্লোরিন, লৌহ, নাকি জিঙ্ক? কোশ্চেন নাম্বার আমাদের কত এটা? 18। তো কোন উপাদানের অভাবে আমাদের দাঁতের ক্ষয় হয়ে থাকে? খুবই দারুণ একটা প্রশ্ন এটা। দাঁতের ক্ষয় কিন্তু হয়ে থাকে সাধারণত ফ্লোরিনের অভাবে। ফ্লোরিনের যদি আমরা দেখি অভাবে কিন্তু এখানে দাঁতের ক্ষয় দেখা যায়। বরদলি সত্যাগ্রহ কবে সংগঠিত হয়? বরদলি সত্যাগ্রহ এটা একটা কৃষক সত্যাগ্রহ ছিল। বরদলি সত্যাগ্রহটা কি? একটা কৃষক সত্যাগ্রহ। তোমরা জানো এই বরদলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল এবং কবে হয়েছিল? বরদলি সত্যাগ্রহের যদি আমরা সাল বলি, এটা কবে হয়েছিল? 1928 সালে হয়েছিল বরদলি সত্যাগ্রহ। কিন্তু কোথায় হয়? এটা কোথায় হয় বলো তো দেখি, কোথায় হয় এবং নেতা কে ছিল? নেতা কে ছিল এই বরদলি সত্যাগ্রহে? জানো নেতা কে ছিল বরদলি সত্যাগ্রহে? এখানে এটা হয়েছিল কোথায়? গুজরাটের বরদলিতে হয়েছিল। তো গুজরাট এখানে হচ্ছে কি স্থান, কোথায় হয়েছিল? গুজরাটে হয়েছিল। আচ্ছা, এর নেতা কে ছিল? এই যে তোমার বরদলি সত্যাগ্রহটা হয়, এই বরদলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিলেন? এটাতে নেতৃত্ব দিয়েছিলেন সর্দার, কে দিয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল এই বিদ্রোহে কিন্তু বা এই সত্যাগ্রহতে
নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে কি আমাদের 20 নম্বর প্রশ্ন, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলো? নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা প্রতিষ্ঠিত হয়েছিল এখানে 1958 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়। নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে নাসার ফুল ফর্ম, অনেক সময় বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন থাকে এখান থেকে। নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কিন্তু স্পেস অর্গানাইজেশন, যারা বিভিন্ন মিশন লঞ্চ করে থাকে। এই নাসার অ্যাপোলো 11 মিশনে করেই কিন্তু পৃথিবী থেকে প্রথম কোনো ব্যক্তি চাঁদে পৌঁছেছিলেন, নাসার অ্যাপোলো 11 মিশনে করে। সো সেই নাসা এখানে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে নাসার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী, সেখানে কিন্তু আমরা নাসার সদর দপ্তর দেখতে পাবো। চলো এর পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখে ফেলি আমরা। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়ে থাকে? সোনালী আঁশের দেশ আমরা কাকে বলে থাকি? সোনালী আঁশের দেশ কাকে বলা হয়? ফার্স্ট অফ অল বলো সকলে, সোনালী আঁশের দেশ আমরা বলি কাকে? বাংলাদেশকে কিন্তু সোনালী আঁশের দেশ বলা হয়। বাংলাদেশ কিন্তু পৃথিবীর ভিতরে ওয়ান অফ দ্য লার্জেস্ট একটা জুট প্রডিউসিং কান্ট্রি। সব থেকে বেশি কিন্তু আমরা যদি দেখি পাট উৎপাদনকারী কান্ট্রির মধ্যে পড়ে বাংলাদেশ। তো সোনালী আঁশের দেশ তাকে বলা হয়ে থাকে। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার হচ্ছে 22। এটা তো দেখেই নিলে উত্তর। পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত? ইনি বিলিয়ার্ডস খেলার সাথে যুক্ত, বিলিয়ার্ডস বা স্নুকারের সাথে যুক্ত হচ্ছে পঙ্কজ আদবানি। চলো কিছু গুরুত্বপূর্ণ স্পোর্টস পার্সোনালিটিদের সম্পর্কে একটু পরিচিতি নিয়ে আমরা। ক্রিকেটের সাথে যুক্ত কিছু ব্যক্তির নাম জিজ্ঞাসা করা হয়েছে। সচিন টেন্ডুলকর, বিরাট কোহলি, MS ধোনি, ভারতের বিখ্যাত কিছু ক্রিকেট খেলোয়াড়, তাই না? নেক্সট হচ্ছে ব্যাডমিন্টন তারকা PV সিন্ধু, সাইনা নেহওয়াল, ভারতের বিখ্যাত দুজন ব্যাডমিন্টন তারকা PV সিন্ধু, সাইনা নেহওয়াল। এছাড়া আরো অনেক নাম আছে, যেমন লক্ষ্য সেন, কদম্বি, শ্রীকান্ত, প্রকাশ পাডুকন। এরা হচ্ছে ভারতের কিন্তু এক একজন ব্যাডমিন্টন তারকা। মনু ভাকের, অভিনব বিন্দ্রা, স্বপ্নিল কুশলে, ভারতের শুটার, মানে শুটিং, অলিম্পিকে একটা ইভেন্টে খেলা হয় শুটিং, যেখানে মনু ভাকের এবং স্বপ্নিল কুশলে এরা কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছিল 2024 অলিম্পিকে। এবং অভিনব বিন্দ্রা ভারত থেকে প্রথম ব্যক্তি হিসাবে কিন্তু কি জেতে গোল্ড মেডেল জিতেছিল, ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল তার হাত ধরেই কিন্তু এসেছিল। নেক্সট হচ্ছে বজরং পুনিয়া, আমান শেরাওয়াত, এরা কুস্তির সাথে যুক্ত। রানী রামপাল, ধনরাজ পিল্লাই হকির সাথে যুক্ত। আচ্ছা, হকির কিন্তু আরেকজন ব্যক্তির নাম খুবই বলতে হয়, তিনি হচ্ছেন হরমনপ্রীত সিং, একজন বিখ্যাত হকি তারকা। আচ্ছা, হকির যখন কথা বলছি তাহলে হকির জাদুকরের কথা হবে না? কে? ধ্যানচাঁদকে কি বলা হয়? ধ্যানচাঁদকে কিন্তু বলা হয়ে থাকে হকির জাদুকর, তিনি হকি তারকা। টেনিস সানিয়া মির্জা, মহেশ ভূপতি, লিয়েন্ডার পেস, রোহান বোপান্না, এরা হচ্ছে এক একজন আমাদের ভারতের টেনিস খেলোয়াড়। লিয়েন্ডার পেস থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন কিন্তু এসে থাকে। ভারোত্তোলক মীরাবাই চানু, একজন ভারোত্তোলক। তো এইগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ স্পোর্টস পার্সোনালিটির নাম এখানে দেওয়া থাকলো, যেগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় দিয়ে থাকে, এবং এগুলো কিন্তু ভালো করে সকলে পড়ে রাখবে। চলে এর পরের প্রশ্ন, কার্গিল যুদ্ধ হয় কোন বছরে? কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল বা কার্গিল যুদ্ধটা হয়েছিল? কার্গিল যুদ্ধটা হয়েছিল কত সালে? 1999, 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল। শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ভারতের একটা বড় জলবিদ্যুৎ কেন্দ্র শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কোন রাজ্যে আছে এবং তার সঙ্গে কোন নদীর উপরে আছে এটাও একটু বলবে। এটা কোন নদীর উপরে আছে? ওকে, সো শিবসমুদ্রম জলপ্রপাত আমরা দেখতে শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত আছে। আচ্ছা, শিবসমুদ্রম এই জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপরে আছে? এটা কাবেরী নদীতে আছে। কাবেরী নদীতে
অবস্থিত, কাবেরী নদীর উপরে অবস্থিত আছে এই শিব সমুদ্রাম জলপ্রপাতটি, জলবিদ্যুৎ কেন্দ্রটি। নেক্সট, আগ্রা দুর্গ নির্মাণ করেন কে? আগ্রা দুর্গ এটা উত্তরপ্রদেশে আছে। উত্তরপ্রদেশে অবস্থিত আগ্রা দুর্গ ভারতের একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সেই আগ্রা দুর্গ বা আগ্রা ফোর্ট কে নির্মাণ করেছিলেন? পরের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, কি করব আমরা উত্তর? আগ্রা ফোর্ট নির্মাণ করেছিলেন যিনি, তিনি হচ্ছেন মুঘল সম্রাট আকবর। এই হচ্ছে আজকের ক্লাস আমাদের, এখানেই আমরা এন্ড করব ক্লাসটি। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা করব গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকো TWS একাডেমি এবং অবশ্যই সকলে ভালো করে প্রিপারেশনটা কন্টিনিউ করো। দিস ইজ আরাবুল রহমান। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম এই গুরুত্বপূর্ণ সেশনটি নিয়ে। পড়াশুনো ছাড়া আমরা কিন্তু একদমই বাইরে থাকবো না, পড়াশুনোর মধ্যে কিন্তু অটোমেটিক তোমাকে থাকতে হবে। তো অবশ্যই সকলে এঙ্গেজ থাকো, ক্লাসগুলো দেখতে থাকো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, সকলে ভালো থাকবে। টাটা, বাই।